আগামী জনপ্রতিনিধি যারা আমাদের নারায়ণগঞ্জ শাসনে আসবে, আমরা তাদের কাছে কেমন নারায়ণগঞ্জ প্রত্যাশা করি এবং কতটুকু সুশৃঙ্খল হলে আমাদের এই নারায়ণগঞ্জবাসীরা প্রশান্তি ফিল করবে, এই বিষয়ে আপনার আমাদের সাথে একটু কথা বলবেন। জি, একটা বিষয় হলো, আপনি নিশ্চয়ই জানেন, আমি আবু হাসান টিপু, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক। আপনি নিশ্চয়ই জানেন যে প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ, শ্রমঘন নারায়ণগঞ্জ, বন্দর নগরী নারায়ণগঞ্জ, এত এত ঐতিহ্য নিয়ে যে নারায়ণগঞ্জটা ছিল, সেই নারায়ণগঞ্জটা গত প্রায় 17-18-20 বছর ধরে সারা বাংলাদেশের মানুষের কাছে একটা সন্ত্রাসের নগরীতে পরিণত হয়েছে, হত্যা খুনের নগরীতে পরিণত হয়েছে। এখানে প্রতিদিন সকালে ঘুম ভাঙে মানুষের বোমার শব্দে অথবা কোনো ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে, কোনো সাধারণ মানুষের মৃত্যুর সংবাদের মধ্য দিয়ে। তো আমরা নিশ্চয়ই এরকম একটা নারায়ণগঞ্জ চাই না। আমরা অবশ্যই যে নারায়ণগঞ্জটা চাই, সেই নারায়ণগঞ্জটা হবে নিঃসন্দেহে আগামী দিনে যাতে নারায়ণগঞ্জে আর কোনো মায়ের বুক খালি না হয়, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না হয়, মাদকের যে নারায়ণগঞ্জের যে পরিমাণ ছড়াছড়ি, যেটা আমাদের সমাজকে প্রতিনিয়ত কলুষিত করছে, মাদক মুক্ত একটা সমাজ হবে। এখানে সন্ত্রাস, রাহাজানি, ছিনতাই, খুন, গুম বলে যে নারায়ণগঞ্জটা, যেভাবে নারায়ণগঞ্জটাকে একেবারে সাধারণ মানুষের কাছে একটা ভয়ের নগরীতে পরিণত করা হয়েছিল দীর্ঘদিন ধরে, সেই ভয়টা থাকবে না। আমরা একটা ভয়হীন নারায়ণগঞ্জ চাই, যেখানে সাধারণ মানুষ নির্বিঘ্নে, নিশ্চিন্তে, একেবারে কি বলে, নিজের মতো করে বসবাস করতে পারবে। কারণ নারায়ণগঞ্জটা আপনি জানেন যে এখানে শুধু স্থানীয় মানুষই চাইতে বাহিরের বহু মানুষ এখানে বসবাস করে। আমরা সেই মানুষগুলোকে সম্মান দেখাতে চাই, তাদের শ্রদ্ধা দেখাতে চাই, তাদের নিরাপত্তা দিতে চাই। কারণ ওই মানুষগুলোর শ্রমে ঘামেই আজকের এই নারায়ণগঞ্জ। নিশ্চয়ই এই নারায়ণগঞ্জ সমৃদ্ধ হয়ে উঠেছে সেই মানুষগুলোর শ্রম ঘামে, যে কারণেই সেই মানুষগুলোরও যাতে পূর্ণ নিশ্চয়তা থাকে, নিরাপত্তা থাকে, এরকম একটা নারায়ণগঞ্জ চাই। যে নারায়ণগঞ্জে নিশ্চয়ই ধরেন আমরা যদি নদীপথের কথাই বলি, নদীপথের মধ্যে আমরা দেখি যে এই বলগেট নামে কিছু পরিবহন যারা বিভিন্ন সময়ে চালাচ্ছে, বালিটালি পরিবহন করছে, তাদের যে নির্দিষ্ট সময়, সেই সময়ের বাইরে যে তারা মানে একরকম পাগলের মতো কোনো নিয়ম নীতি না মেনে, কোনো রুলস অফ রেগুলেশনের মধ্যে না থেকে তারা এই পথ চলাচল করছে। যে কারণে আমাদের এপার ওপার হওয়ার জন্য যে মানুষগুলো, সাধারণ মানুষগুলো প্রতিদিন আমরা নৌকাতে উঠছে, এই মানুষগুলো প্রতিদিন কোনো না কোনোভাবে এই সকল কারণে দুর্ঘটনার শিকার হচ্ছে। আমাদের নারায়ণগঞ্জে বিশেষ করে এই অটোগুলো দেখা যাচ্ছে এখানে কোনো প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার নাই, কোনো নিয়ম নীতি নাই, যে কারণে ওদের এই বেপরোয়া অটোগুলো চালানোর কারণে বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হচ্ছে। তো এই আরেকটা কথা যোগ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে হাইড্রোলিক যে হর্নগুলো তারা কন্টিনিউ করতেছে, এটা অবিশ্বাস্য। যেখানে সারা বিশ্ব এই হাইড্রোলিক হর্ন থেকে সরে আসছে, যেখানে বাংলাদেশ সরকারও সিদ্ধান্ত নিয়ে এই হাইড্রোলিক হর্নের বিপক্ষে অবস্থান নিচ্ছে, সেখানে আমরা এটা দেখি যে নারায়ণগঞ্জের মধ্যে একেবারে প্রয়োজন তো নাই, এটা একেবারেই অপ্রয়োজনে হোন্ডার মধ্যে পর্যন্ত হাইড্রোলিক হর্ন ব্যবহার করছে, ট্যাক্সির মধ্যে ব্যবহার, মানে এটা যেভাবে খুশি যার মতো সেটা করছে। এই ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা নাই, এই ব্যাপারে সামাজিক কোনো মুভমেন্ট নাই, সামাজিক নেতৃত্ব যারা আছেন তাদেরও কোনো অ্যাক্টিভিটিস, এমনকি আমাদের জনপ্রতিনিধিরা, এটা যদি আমি বলি যে মুক্তিযুদ্ধের পর থেকে আজকে পর্যন্ত জনপ্রতিনিধিরা আসলে একবার প্রতিনিধি হওয়ার পরে তারা আর এলাকার খবর রাখেন না, মানুষের কথা ভুলে যান। তারা অবস্থা দৃষ্টিতে মনে হয় যে চোখের মধ্যে তারা এমন চশমা পরিধান করেন যেই চশমা সাধারণ মানুষের আর তাদের চোখেই পড়ে না। যে কারণে যেটা হয় সেটা হলো যে সমাজের নানাবিধ সমস্যা যেগুলা তারা হয়তো একসময় কমিটমেন্ট করেন সমাধানের জন্য, হ্যাঁ, বাস্তব তো এই তারা ক্ষমতায় যাওয়ার পরে সেই কথাগুলো বেমালুন ভুলে যান। আজকে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের এই অঞ্চলের মানুষ নদীর ওপার যাবে, একটা আমাদের ব্রিজের হওয়ার স্বপ্ন, নারায়ণগঞ্জবাসীর এটা দীর্ঘদিনের স্বপ্ন। বন্দরবাসী, নারায়ণগঞ্জ শহরের মানুষ, আমরা একই মানে সিটি কর্পোরেশনের মাঝখান দিয়ে এই যে নদী, এই নদীর এপারে ওপারে মানুষ আমরা আসা যাওয়া করবো। আমাদের মধ্যে তো একেবারে
পারিবারিক সম্পর্ক, একেবারে অন্তরের সম্পর্ক মানুষের সাথে, এই পারে ওপারে মানুষের মধ্যে। অথচ দীর্ঘ 54 বছর মুক্তিযুদ্ধের পরে আমরা এই নদীর উপরে এখান দিয়ে একটা ব্রিজ করতে পারিনি। দুর্ভাগ্য, আমাদের জনপ্রতিনিধিরা লম্বা চূড়া কথা বলছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে চিৎকার চেঁচামেচিগুলো কথা বলেন, তাদের দাপটে সারা বাংলাদেশের মানুষ কাঁপে। এক একজন এইভাবেই দাবি করতেন, কেউ সিংহ পুরুষ, কেউ মহাপুরুষ। হ্যাঁ, এই সিংহ পুরুষ মহাপুরুষরা ক্ষমতায় থেকেও আমাদের সাধারণ মানুষের এই যাতায়াতের এই ব্যবস্থাটুকু করতে পারেনি। আমরা নিশ্চয়ই আশা করি যে এগুলো সমাধানগুলো করতে পারবেন। আমরা ইদানিং একটা ট্রাফিক ভাইরাল দেখতেছি যে এক ভদ্রলোক বলছে যে ঢাকাতে যদি একটা মিসাইল চিটাং ছাড়া হয়, ঢাকাতে যদি চিটাং ছাড়া হয়, এখানে 3 জায়গায় চাঁদা দিতে হবে। এই যে হাস্য, মানে একটা মজার একটা ইন্টারেস্ট একটা বিষয়, এই বিষয়টা সম্পর্কে যদি একটু। এটা বা নারায়ণগঞ্জের ক্ষেত্রে মানে অবিশ্বাস্য কিছু বিষয় আছে। সেটা হলো আমাদের জনপ্রতিনিধি অথবা ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সরাসরি এই চাঁদাবাজির সাথে সম্পৃক্ত। সেটা পরিবহনের ক্ষেত্রে বলেন, সেটা হাটবাজারের ক্ষেত্রে বলেন, সেটা নারায়ণগঞ্জের যে কোনো ক্ষেত্রে বলেন। এবং এ নিয়ে ইতিপূর্বে বহুবার পত্রপত্রিকাতে বিভিন্নভাবে এটা সংবাদ পরিবেশিত হয়েছে। এটা নিয়ে কি বলে বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন নারায়ণগঞ্জে বিভিন্ন সময় এটা নিয়ে প্রতিবাদ করছে। কিন্তু এত প্রতিবাদ, র্যালি, সভা সমাবেশ করার পরেও কেবলমাত্র ক্ষমতাসীনদের আধিপত্য থাকার কারণে নারায়ণগঞ্জ থেকে এই চাঁদাবাজিটা উচ্ছেদ হয় নাই। এখন পর্যন্ত সেই চাঁদাবাজি দেদারসে চলছে। আপনাকে অনেক ধন্যবাদ টিপু ভাই, আপনাকে পেয়ে আমরা সত্যি খুব আনন্দিত। দীর্ঘদিন পরে হয়তো এই পথ চলার মধ্যে আপনাকে আমরা পেয়ে গেলাম। আমরা আশা করি আপনারা জোরালোভাবে যারা এই নীতি নির্ধারণী লোকদের সাথে কন্টিনিউ তাদের পরামর্শ পরামর্শবিদ আপনারা সংযুক্ত আছেন, সম্পৃক্ত আছেন। আমরা আশা করব নারায়ণগঞ্জ শহরকে কিভাবে সুন্দর সুচারু করা যায় এই দিকগুলো আপনারা নিয়ে কাজ করবেন, কারণ আপনাদের কাছে সেই সুযোগটা আছে। কারণ যেহেতু আপনারা কথা বলেন, মিডিয়াতে কথা বলেন, বিভিন্ন সোর্সিংয়ে, বিভিন্ন মিটিংয়ে, তাই আপনাদের কাছ থেকেই উত্তোলন হবে বাক্য শব্দ বোমাগুলো, যেখান থেকে মানুষ পরিত্রাণ পাবে, মানুষ একটু নিশ্চয়ভাবে নিঃশ্বাস নিতে আশা করবে। তাই আমরা এনএন টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে আজকে কিছুক্ষণ সময় দেওয়ার জন্য। আশা করি আপনাকে আমরা আবার পাবো। জি, ইনশাআল্লাহ অবশ্যই পাবেন। এবং আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এনএন টিভির যারা দেখেন, এনএন টিভির শুভাকাঙ্ক্ষী যারা আছেন, এনএন টিভির দর্শক যারা আছেন, তাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে আহ্বান করছি একটা সুন্দর নারায়ণগঞ্জ প্রতিষ্ঠার জন্য সবাই যাতে সবার নিজের জায়গা থেকে এগিয়ে আসেন, আমি সেই প্রত্যাশাই করছি। ধন্যবাদ। আমরা আগামী যে প্রতিনিধিত্ব করবে, নারায়ণগঞ্জ শাসন করবে যারা, তাদের কাছে কেমন নারায়ণগঞ্জ আমরা প্রত্যাশা করতে পারি এই বিষয়টা নিয়ে আপনার সাথে একটু কথা বলবো। জি, ধন্যবাদ। আমি মোহাম্মদ বদরুল হক, আহ্বায়ক মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ নারায়ণগঞ্জ। আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সাংগঠনিক সম্পাদক। আমরা আসলে সমস্যায় জর্জরিত আমাদের এই প্রাণের নারায়ণগঞ্জে আমরা গণমানুষের একজন মানুষ চাই, যারা জনগণের কথা ভাববে, জনগণের অধিকার নিশ্চিতের জন্য লড়াই করবে। বড়ই পরিতাপের বিষয়, আমরা বিগত দিনগুলোতে যাদেরকে জনপ্রতিনিধি হিসেবে পেয়েছিলাম, তারা জনগণের অধিকার নিশ্চিতে দৃশ্যমান কোনো কাজ করেনি। যারা লুটেপুটে খাবে, নিজের পেট পূজা করবে, অর্থবিত্ত বৈভবে অঢেল সম্পত্তির মালিক হবে, এমন জনপ্রতিনিধি অবশ্যই আমরা এবার চাই না। আমরা এমন মানুষ চাই যে মানুষটা তার মন প্রাণ উজাড় করে জনগণের কথা ভাববে, বিশেষ করে আমাদের প্রাণের নারায়ণগঞ্জের কথা ভাববে, নারায়ণগঞ্জের উন্নয়নের কথা ভাববে। দুর্ভোগের নগরী নারায়ণগঞ্জে নাই নাই শব্দে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। নাই শব্দের মধ্যেই আমাদের জীবন কাটছে। আমরা প্রতিদিন স্বপ্ন দেখছি, কিন্তু স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে না। আমরা সুপেয় পানি পাচ্ছি না, আমাদের যানজট সমস্যা আছে, নানামুখী সমস্যা। আমাদের নারায়ণগঞ্জ আজকে বাসযোগ্য অবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা এখন এখানে আসলে বসবাস করা আমাদের জন্য একটা সংকট হয়ে দাঁড়িয়ে আছে। খুব দুর্যোগের মধ্যেই আমরা দিনাতিপাত করছি। আমরা চাই আমাদের সামনে যে জনপ্রতিনিধিত্ব হবে, যে জনপ্রতিনিধিত্ব করবেন, সে মানুষটা যেন আমাদের কল্যাণমুখী চিন্তা করে,
আমাদের গণমানুষ কিন্তু আসলে রাষ্ট্রের কাছে বা জনপ্রতিনিধির কাছে তেমন কিছু প্রত্যাশা করি না। আমরা চাই সুস্থ স্বাভাবিক জীবন নিশ্চিতের লক্ষ্যে একটি সুন্দর একটা নগরী উপহার দেবে। পাশাপাশি আমি আমার সংগঠনের অবস্থান থেকে বলবো, আমাদের যুব সমাজ যেভাবে মাদকের আগ্রাসনে আষ্টে পিষ্টে জড়িয়েই পড়েছে, পাড়া মহল্লা অলি গলিতে যেভাবে হাত বাড়ালেই মাদক মিলছে, স্বাভাবিকভাবেই তারা মাদকাসক্ত হয়ে পড়ছে এবং নানা প্রকার অন্যায় অনিয়মের মধ্যে জীবনটাকে জড়িয়ে নিচ্ছে। ছিনতাই, চুরি, রাহাজানি, লুটতরাজ, ডাকাতি, খুনের মতো ঘটনা প্রতিনিয়তই ঘটছে। আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি আপনার কাছে, এটা তো নবীগঞ্জ খেয়াঘাট, তাই না? এখানে এই যে জনগণ পারাপারের জন্য কি ধরনের সুযোগ সুবিধাগুলো হলে আপনারা খুশি এবং সাধারণ পাবলিক খুশি? ঘাট সংলগ্ন এলাকায় আপনি ভিডিও করছেন বা তথ্য নিচ্ছেন, এখানে আসলে বিশাল একটা জনগোষ্ঠী এ পথ দিয়ে আসা যাওয়া করে। বিশেষ করে যেদিন বৃষ্টি বিঘ্নিত দিন হয়, রাত হয়, যখনই হয়, ঝড় তুফানের দিনে জনগণের অনেক কষ্ট হয়ে যায়। নামমাত্র যে যাত্রী ছাউনিটা আমার পিছনে দেখা যাচ্ছে, এটা অবশ্যই সে মানুষের জন্য যথেষ্ট পরিমাণ নয়। এখানে আরও একটু ভালো ব্যবস্থা রাখা উচিত, যেন জনগণ সেই সংকটকালীন সময়ে, দুর্যোগকালীন সময়ে যেন তারা একটু আশ্রয় নেওয়ার, মাথা গোঁজার ঠাঁইটুকু খুঁজে পায়। পাশাপাশি আমাদেরকে আরও নানামুখী উদ্যোগ গ্রহণ করা উচিত। ঝুঁকিপূর্ণ নদীতে আপনার বালখেট বা বালিবাহী যে জাহাজগুলো প্রতিনিয়তই অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে, সেখানে এই নদীতে সলিল সমাধি হয়েছে ইতিমধ্যে অনেকেরই। তো আমরা চাই না এই নদীতে এভাবে বালখেটগুলো বেপরোয়াভাবে চলাচল করুক এবং এই মানুষ পরিবহনের যে নৌকাগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হোক বা মৃত্যুর ঝুঁকিতে আমরা থাকি। আমরা এক্ষেত্রে অবশ্যই কার্যকরী কিছু উদ্যোগ IWTA কর্তৃক নিবে, সেটা আমরা প্রত্যাশা রাখছি। আপনাকে ধন্যবাদ। আপনাকে পেয়ে আমি অত্যন্ত আমরা খুব খুশি। আমি যদি আপনি আমাদেরকে একটু সময় দেন, আপনাকে একটা জায়গা আমরা নিয়ে যাব, ওই জায়গাটা সম্পর্কে আপনি আমাদের কিছু আরো সুন্দর তথ্য উপহার দেবেন। জি, আমরা শেষ একটি প্রশ্ন করতে চাই যে নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে আপনার আগামী প্রতিনিধি নির্বাচনের জন্য কি প্রত্যাশা করেন? অবশ্যই আমাদের মতামত বা জনপ্রতিনিধি শনাক্তকরণ, নির্ধারণ বা চিহ্নিতকরণে আমাদের সেবক হিসাবে যাকে আমরা বেছে নেব, আমরা কোনোভাবেই যেন অর্থলোভী, লুটেরা, স্বার্থপরদের আমরা সিলেক্ট না করি। আমরা অবশ্যই যে জনগণের কথা ভাববে, যে জনমানুষের দুঃখ দুর্দশায় পাশে দাঁড়াবে, যে আসলে একটা চমৎকার নিরাপদ বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে দেওয়ার প্রত্যয়ে লড়াই করে যাবে, এমনি একজন মানুষকে আমরা চাচ্ছি, যে মানুষটা নারায়ণগঞ্জকে নিয়ে ভাববে, নারায়ণগঞ্জের দুর্দশাগুলিকে নিজের দুর্দশা বিবেচনা করে সেই দুর্দশাগুলো লাঘবে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। শান্তিময়, স্বস্তিময় আমাদের প্রাণের নারায়ণগঞ্জ হোক, এ প্রত্যাশা আমরা সবসময় রাখি এবং সেক্ষেত্রে বারংবার হয়তো আমরা ভুল করেই গিয়েছি। আমরা তেমন জনপ্রতিনিধি পাইনি যে প্রতিনিধির মাধ্যমে আমাদের বিন্দুমাত্র দুর্দশা লাঘব হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ NN টেলিভিশনের পক্ষ থেকে আমাদের পাশে থাকার জন্য। আমরা আশা করি আপনারা বিভিন্ন সিম্পোজিয়াম, কর্মশালার মাধ্যমে মানুষকে সচেতন করতে সম্পৃক্ত হবেন, যেন মানুষ দ্বিতীয়বার আর সেই ভুলগুলো না করে, যাতে সুন্দর সুচারুভাবে একজন প্রতিনিধি তৈরি করে নিতে পারে আপনাদের এই ক্যাম্পিংয়ের মাধ্যমে। জি, আপনাকে অনেক ধন্যবাদ NN টেলিভিশনের পক্ষ থেকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের প্রাণের নারায়ণগঞ্জ শান্তিময় হোক। শুধু দর্শকবৃন্দ, NN টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা কেমন নারায়ণগঞ্জ দেখতে চাই এই বিষয় নিয়ে আলোকপাত করলাম, সাধারণ জনমত সংগ্রহ করলাম, মানুষের প্রত্যাশা, আগামী যারা প্রতিনিধিত্ব করবেন, যারা প্রতিনিধি হয়ে সংসদে যাবেন, তাদের কাছে কি ধরনের প্রত্যাশা করে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোকপাত করা হয়েছে। আমরা আশা করব আগামী সংসদ নির্বাচনে সাধারণ মানুষ যেন কখনো ভুল সিদ্ধান্ত না পৌঁছয়, তারা যেন তাদের এই দীর্ঘদিনের প্রত্যাশার একটা সুন্দর ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা নারায়ণগঞ্জের নবনির্বাচিত সংসদ সদস্য নির্বাচন করতে যাতে ভুল না করেন। ধন্যবাদ সবাইকে, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি NN টেলিভিশনের পক্ষ থেকে। সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন। ইনশাল্লাহ আগামী পর্বে আমরা আবার আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।